হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোজফি মাইনর সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে। তোমাদের যেহেতু পরীক্ষা চলে এসছে, তার জন্য তোমাদের এই সাজেশানটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, ফিলোজফি মাইনর সাবজেক্টে তোমাদের যে সাজেশান নিয়ে আলোচনা করব, আর এটা পুরোপুরি তোমাদের হচ্ছে মডিউল ভিত্তিক সাজেশন। কোনো রকম তোমাদের মডিউল বাদ যাবে এরকম নয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তোমাদের পরীক্ষায় 15 মার্কের প্রশ্ন থাকবে, তার সঙ্গে তোমাদের থাকবে 2 মার্ক আকারে যেগুলো মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেগুলো তোমরা এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাবে। কিন্তু সব থেকে এই 15 মার্কের প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় একটা ভালো মানে তোমরা দিয়ে আসতে পারবে। প্রথম প্রশ্ন, পুরুষার্থ কাকে বলে? মানব জীবনের পুরুষার্থগুলি কী কী? ভারতীয় নীতিশাস্ত্র অনুসারে তাদের সংক্ষেপে আলোচনা করো। দেখো, নিচে অথবা আছে, তার মানে এগুলো কিন্তু প্রত্যেকটা অথবা তোমরা জেনে রাখো যে এই প্রশ্নটা হচ্ছে মূল প্রশ্ন, তার সঙ্গে যেগুলো আছে এগুলো কিন্তু সেটাই একই হবে। ভারতীয় দর্শনের স্বীকৃত বিভিন্ন পুরুষার্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। মানব জীবনের 4টি পুরুষার্থ কী কী, তাদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে প্রথম যে সংজ্ঞাটা পুরুষার্থ কাকে বলে, এটার সঙ্গে মানব জীবনের যে পুরুষার্থ আছে, সে 4টি পুরুষার্থ আছে, এটা কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা 100% থাকবে। তারপরে সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে কোনটি মোক্ষের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, এখানে যেগুলো স্টার মার্ক দিয়ে রেখেছি, 4-5টি স্টার আছে, এগুলো কিন্তু আগে পড়বে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, ভারতীয় নীতিশাস্ত্রে মোক্ষকে কেন পরম পুরুষার্থ বলা হয়েছে, সংক্ষিপ্ত বিবরণ দাও। ধর্ম শব্দের অর্থ কী? সাধারণ ধর্ম কয় প্রকার ও কী কী? বর্ণ ও আশ্রম ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট। নিষ্কাম কর্মের স্বরূপ বর্ণনা করো। এই কর্ম কি ফলমুখী না কর্তব্যমুখী কর্ম? যুক্তিসহ আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপর দেখো কি আছে, 6 নম্বর, মীমাংসা দর্শন অনুযায়ী কর্মের প্রকারভেদ আলোচনা করো। প্রভাকর মীমাংসকদের কর্মবাদকে কেন কর্তব্যমুখী নৈতিক তত্ত্ব আখ্যা দেওয়া হয়? তোমরা মোটামুটি এখান থেকে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। প্রথমে তোমরা এটা ভালো করে পড়ো, দ্বিতীয়ত 2 নম্বরটা ভালো করে পড়ো, তারপরে তোমরা পড়বে 4 নম্বরটা, এবং তোমরা 5 নম্বর। এই 5টি প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো একটা প্রশ্ন তোমরা কিন্তু 1 থেকে 2টি কমন পেয়ে যাবে। এরপরে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমি রেখেছি এখানে, সেটা তোমাদের 2 মার্ক বা 4 মার্ক বা 5 মার্কই আসুক। মোক্ষ কি? ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ কিভাবে বর্ণিত হয়েছে? সকাম কর্ম বা নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। 15 মার্কের মধ্যে ছিল সকাম নিকাম, সেটা পড়লে তোমাদের এখানে হয়ে যাবে। সকাম কর্ম বা নিষ্কাম কর্মের মধ্যে কোনটি মোক্ষের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। সাধারণ ধর্ম বলতে কী বোঝায়, উদাহরণসহ আলোচনা করো। এরপরে মডিউল 2, জৈন দর্শনকে অনুসরণ করে পঞ্চমহাব্রতের ব্যাখ্যা দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট। জৈন নীতি দর্শনে উল্লিখিত পঞ্চ অনুব্রতের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, অথবা জৈন দর্শনকে অনুসরণ করে অনুব্রতের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। পঞ্চমহাব্রত থেকে হোক বা পঞ্চ অনুব্রত হোক, বা তোমাদের জৈন দর্শনকে অনুসরণ করে অনুব্রত হোক, যে কোনো একটা পরীক্ষায় তোমাদের কিন্তু থাকবে। পঞ্চমহাব্রত কি? পঞ্চমহাব্রত উল্লেখপূর্বক প্রত্যেকটির ব্যাখ্যা দাও। অহিংসাকে পরম ধর্ম বলা হয় কেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কিন্তু লাইন, ঠিক আছে। তারপর তোমরা পড়বে জৈন দর্শন প্রণীত পঞ্চমহাব্রত ব্যাখ্যা করো, 5 মার্কের জন্য। অনুব্রত ও মহাব্রতের মধ্যে পার্থক্য আলোচনা করো। জৈন স্যাদবাদ ব্যাখ্যা করো। জৈন স্যাদবাদ বা সপ্তভঙ্গী নয় মতবাদ ব্যাখ্যা করো। এরপরে মডিউল 3 থেকে পড়বে তোমরা যোগ দর্শনে অষ্টাঙ্গিক যোগপথ কী, প্রতিটি অঙ্গের বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। অষ্টাঙ্গ যোগপথ কীভাবে ব্যক্তিগত ও সামাজিক নৈতিকতার বিকাশ ঘটায়, বিশ্লেষণ করো। এখানকার মধ্যে প্রথম 1 নম্বরটা যেটা আছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। যোগ দর্শনে আত্মশুদ্ধির পথ হিসেবে অষ্টাঙ্গিক যোগপথের ভূমিকা আলোচনা করো। যম ও নিয়ম অষ্টাঙ্গ যোগের এই 2টি অঙ্গের নৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, মাইনর সাবজেক্টের ফিলোজফি সাবজেক্টে তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তারপরে তোমরা পড়বে ধ্যান ও সমাধি যোগ নীতির সর্বোচ্চ স্তর হিসাবে ব্যাখ্যা করো। মডিউল 4 ওয়েস্টার্ন ইথিক্স, নৈতিকতার প্রকৃতি ও উদ্দেশ্য শ্রেণীবিভাগ।
নৈতিকতা অর্থাৎ নৈতিকতা কি, এর সংজ্ঞা, প্রকৃতি, পরিধি আলোচনা করো, ভালো করে পড়বে। নৈতিক ও অনৈতিক কার্য কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য করো। তারপরে পড়বে তোমরা নৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে ও প্রেরণা ভূমিকা আলোচনা করো। ইন্টেনশন বা মোটিভ, এ দুটো পড়লে হয়ে যাবে। আর নিচের যে 4 নম্বরটা আছে এটা তোমরা পড়ে এমনি দেখে রাখতে পারো। 5 নম্বর এখান থেকে তোমরা পড়বে উপযোগবাদ বলতে কি বোঝায়, বেন্থম ও মিলের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেন্থম বা মিল থেকে তোমাদের প্রশ্ন কিন্তু 1-2টা দিতে পারে। তারপরে তোমরা পড়বে সর্বাধিক সংখ্যার সর্বাধিক মঙ্গল, এই নীতির নৈতিক তাৎপর্য আলোচনা করো। এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে কান্ট আছে, কান্টের কর্তব্যবাদ ডিওনটোলজি নীতির আলোকে নৈতিক আচরণের ভিত্তি ব্যাখ্যা করো। এই কান্ট থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। উপযোগবাদ বা কর্তব্যবাদ, এই দুটি নীতির তুলনামূলক আলোচনা করো। নৈতিকতা মানে কর্তব্য পালন, কান্তের নৈতিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করো। নৈতিক সিদ্ধান্ত গ্রহণে যুক্তিবোধ বা নৈতিক মূল্যবোধের ভূমিকা আলোচনা করো। লাস্ট যে অধ্যায়টা ইউনিটটা আছে, শান্তি বলতে কী বোঝো, শান্তির প্রধান 3টি তত্ত্ব বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট। তারপর তোমরা পড়বে এখানে প্রতিকারমূলক, প্রতিরোধমূলক, সংস্কারমূলক শাস্তি তত্ত্ব বিশ্লেষণ করো। প্রতিকারমূলক হোক বা প্রতিরোধমূলক, সংস্কারমূলক, যে কোনো একটা আলোচনা তোমরা ভালো করে পড়বে। সংস্কারমূলক শাস্তি তত্ত্ব সমাজের পক্ষে কেন উপযোগী, যুক্তিসহ আলোচনা করো। কোন শাস্তি নীতি ন্যায় বিচারের অধিক অনুগত, নিজের মতামত সহ বিশ্লেষণ করো। শান্তি মানে প্রতিশোধ নয়, সংশোধন, এই বক্তব্যের আলোকে শাস্তি নীতির উদ্দেশ্য আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন, অর্থাৎ তোমরা এই সাজেশনটা পড়লে তোমরা পরীক্ষায় কিন্তু 80 থেকে 90% তোমরা কিন্তু কমন পাবে।